এই যে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গুম সংক্রান্ত যে অপরাধের অভিযোগ উঠেছে, এটা আমরা শুনে আসছিলাম যে তাদের বিচার কি প্রচলিত আইনে হবে নাকি সামরিক আইনে হবে, এবং অনেকেই বলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এটাই আকাঙ্ক্ষিত ছিল, চাওয়া ছিল যে তাদের বিচারটা সামরিক আইনে হোক। এখন যেহেতু প্রচলিত আইনে হচ্ছে, কোনো রকম আপনার কাছে কোনো তথ্য আছে যে আসলে সরকারের সাথে এই বিষয়ে কোনো রকম টেনশন আছে কিনা আইসিটির সাথে সেনাবাহিনীর বা সরকারের সাথে সেনাবাহিনীর? 2009 থেকে 2022 সাল পর্যন্ত একটা ডেটা আছে যেখানে প্রায় 2,500-এর বেশি মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ হত্যা করা হয়েছে, এবং এছাড়াও গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। আমি যখন দেখলাম যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, আমি তো এটা বেশ ক্লোজলি ফলো করছি। আমি এক্সপেক্ট করছিলাম শুরুর থেকে তারা একটা একটা করে ধাপে ধাপে করে যারা দোষী এদের প্রত্যেককে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে, কিন্তু দেখলাম যে এখানে দুটো কেসকে সিঙ্গেল আউট করা হয়েছে। একটা ব্রিগেডিয়ার আজমির কেসটি এবং আরেকটি হচ্ছে মীর আরমান হোসেনের কেসটি। দুজনই অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মাঝখান দিয়ে গিয়েছেন, প্রায় 8 বছরের মতো, এবং তারা জীবিত অবস্থায় আল্লাহর রহমতে তাদের পরিবারের কাছে ফেরত গেছেন। আমার এটা কনসার্ন যে লোকগুলো ফেরত আসে নাই, যেমন চৌধুরী আলম, ইলিয়াস আলী, এই লোকগুলার কেসগুলো আপনারা কেন প্রথমে প্রায়োরিটাইজ করলেন না? কি কারণে প্রায়োরিটাইজ করলেন না? এই ঘটনাগুলো তো এর আগে হয়েছে। তাহলে এটা তো একটা সুষ্ঠু বিচার আমরা এক্সপেক্ট করছিলাম। আমরা চাচ্ছিলাম যেন ঘটনাগুলা ক্রোনোলজিক্যালি আসে। আপনি 2009-এর ঘটনা আগে ট্রিট করবেন নাকি 2012-এর ঘটনা আগে ট্রিট করবেন, 2012 আগে ট্রিট করবেন নাকি 2016 আগে ট্রিট করবেন? এই সিদ্ধান্তটা কারা নিয়েছে, কেন নিয়েছে, এটা আমার মনে হয় আইডেন্টিফাই করা উচিত। এবং সেনা কর্মকর্তাদের বিচার, আপনি যখন সামরিক বাহিনীতে চাকরি করেন, এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং যে আপনার বিচার সামরিক আইন অনুযায়ী হবে। এখন সামরিক বাহিনীর সদস্যরা যখন কোনো ভিন্ন বাহিনীতে যায়, ডিজিএফআই তে যায় অথবা র্যাবে যায়, তখন তাদেরকে সামরিক বাহিনীর সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করা যায় কিনা, সেটা আমার মনে হয় যারা বিচারিক কাজের সাথে যুক্ত আছেন তাদের দেখতে হবে। এবং আহ এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত তাদেরকে তো অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এখন সামরিক আইনে অনেক কিছুর বিচার করা সম্ভব, এবং আবার যখন এখানে সিভিল বডি ইনভলভ হয়ে যায় তখন সেগুলোর বিচার করতে গেলে ইউল হ্যাভ টু ইনভলভ সিভিল কোর্ট। তো আমার মনে হয় যেহেতু এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, এখানে সকলের মতামতের ভিত্তিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেখানে ভিকটিম ফ্যামিলি যারা সাফার করেছেন এনারও স্যাটিসফাইড হন, যাদেরকে আপনি ট্রায়ালে নিচ্ছেন এদের যে ডিফেন্স আছে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে, আমরা আসবো আবারও আপনার কাছে হ্যাঁ, পরে। মুক্তাদির রশিদ, আমি আপনার কাছে আসি। একটা তো হচ্ছে যে কেন আসলে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, এর মধ্যে দিয়ে আসলে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা, সে বিষয়টা সামনে আসে, সেটা শুনবো আমি। কিন্তু তার আগে আমি যদি এই বিচারটা নিয়ে বলি যে আসলেই সামরিক আইনে বিচার করতে চাওয়া হয়েছিল এবং এখন প্রচলিত আইনে হচ্ছে, সেটা নিয়ে কোনো আসলে টেনশন আছে কিনা একটু শুনবো আপনার কাছে। আর এখন সেনা হেফাজতে যে রাখা হয়েছে, এটা নিয়ে আমরা আইসিটি চিফ প্রসিকিউটরের মন্তব্য আমরা শুনেছি যে তাদের গিয়ে সেনাবাহিনীর গ্রেফতারের কোনো এখতিয়ার নেই। সেই জায়গা থেকে আমি শুনতে চাই যে তাহলে আসলে কি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? ধন্যবাদ কাজী ইয়াসিন এবং দর্শক যারা শুনছেন। আমি ব্যক্তিগতভাবে যে ঘটনাগুলো বা যে অফিসার নাম এসেছে, দুইটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং, বিকজ যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে আমি চিনতাম, এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এখন, তাদের অধিকাংশকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম আমার কাজের সুবাদে। এবং ব্রিগেডিয়ার আজমি আমার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলেন দীর্ঘ বছর, এবং আমি যেহেতু জানতাম যে উনি জীবিত আছেন, আমি কখনো ওনাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করিনি, যে একদিন উনি ফেরত আসবেন। এবং একই আপনি জানতেন? হ্যাঁ, আমার কাছে তথ্য ছিল যে উনি জীবিত আছেন, এবং আমি বারবার মনে হয়েছে যে, এবং এর ক্ষেত্রেও তাই। কিন্তু আমার লেখার মতো ক্যাপাসিটি ছিল না, বিকজ লিখতে গেলে তো আমাকে ওয়েল ফাউন্ডেড এভিডেন্স সহ, বাট আমি জানতাম যেটা উনি জীবিত আছেন। এবং ব্রিটেনে মীর আহমেদ বিন কাসেম, যাকে নিয়ে
মানে কাশেম সাহেবের ছেলে যার কথা বলছি, ওর জন্য যে ক্যাম্পেইন হয়েছে সেই ক্যাম্পেইনটা আপনারা জানেন। তো এই 4-5টা ঘটনা যে আপনি একবারে যদি নিয়ে আসেন এবং সেখানে দেখেন 26 জনের ভেতরে 15 জন এখন সেনা হেফাজতে আছে এবং সেই যেখানে তারা আছেন তারা যেদিন কোর্ট অ্যানাউন্স করেছে তার আগের দিনই তাদেরকে ওইখানে লগ এরিয়াতে ক্লোজ করা হয় এবং একটা বিল্ডিংকে তারা আজকে সাব জেল ঘোষণা করেছে, করে সেখানে রাখার ব্যবস্থা করেছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের সব ধরনের কানেকশনস তারা আজকে থেকে ডিসরাপ্টেড হয়ে গেছে। আমার কাছে বিষয়টা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার ভিতরে এদের অনেকের সাথে আমার পরেও কথা হয়েছে যখন তারা ক্লোজ হয়েছে, তারপরে তাদের ভেতরে 2 ধরনের রিয়াকশন আছে। এক, যে আমি তো একটা স্ট্রাকচারের ভেতরে ছিলাম, আমি তো ব্রিগেডিয়ার আজমি যখন গুম হয়েছে তখন তো আমি র্যাবেই ছিলাম না, তাহলে কেন আমি এটার জন্য প্রসিকিউটেড হচ্ছি? আবার মাইকেল চাকমা যখন হয়েছে তখন তো আমি ছিলাম, আমি কেন হচ্ছি? এরকম প্রশ্নটা আছে তাদের ভেতরে। কিন্তু আপনি তাহলে কমান্ড যে রেসপন্সিবিলিটি আপনার কাছে আছে সেটাকে আপনি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবেন কিনা? এখন আর্মির বিষয়টা হচ্ছে কি, এইরকম ঘটনাটা কিন্তু বিরল। আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক্সিকিউশনের পরে, মানে তাকে তার শাহাদতের পরে একটা বড় অংশকে বিচারের ভিতরে নিয়ে আসা হয়েছিল, সেটা কিন্তু সেনা আইনের ভিতরে হয়েছে, বিকজ ওটা সবাই আর্মিতে তখন সার্ভ করছিল। বিডিআরের 2 ধরনের মামলা হয়েছে। এক, বিডিআরের ভেতরে বিদ্রোহের জন্য, সেটার বিচার হয়েছে সর্বোচ্চ সাজা সেখানে 7 বছর, সেটার অবশ্য পরে আইন সংশোধনিত হয়েছে। আর যারা হিউনাস ক্রাইম করেছে, ফর এক্সাম্পল যারা মার্ডার করেছে, যাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের মতো বড় বা বোম বা গুলির ঘটনা ঘটেছে, তাদেরকে কিন্তু আমাদের পেনাল কোর্টে করেছে। আমেরিকার কিউরিরা তখন এইভাবে মতামতটা দিয়েছিলেন। তো আমার কাছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো আর্মি নিজে করেনি, আর্মির অফিসাররা মাদার ইউনিট থেকে বের হয়ে এসে ইদার ইন ডিজিএফআই অর ইন র্যাব তারাই কাজটা করেছেন, ঠিক আছে? তো এই 2টাই তো আর্মির বাইরে। তো আর্মির বাইরে থাকলে আর্মির যে অফিসারগুলো তখন তো ওই বাহিনীগুলোতে ন্যস্ত করে দেওয়া হয়েছে, সে তাকে কিভাবে সেনাবাহিনীর এতে করবে? এখন বলতে পারেন যে সেনাবাহিনীর কর্মকর্তা এই আইনে হয়তো এটা কাভার করে, ভালো কথা, কিন্তু যে মানুষটা আর্মিতে এই মুহূর্তে নাই তাকে আপনি আর্মির ভিতরে যদি সে যদি চ্যালেঞ্জ করে যে আমি তো সিভিল আইনে বিচার চাই, যেমন কর্নেল হাসিন বলতেন যে আমাকে সিভিল আইনে বিচার করেন, এবং উনি মুভও করেছিলেন হাইকোর্টে পরবর্তী সময়। কিন্তু এবং এদের অনেকেই খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে যে ভাই আমরা তো সবাই আমাদেরকে এখন একটা অপরাধীর দৃষ্টিতে দেখছে। আমি মনে করি যে আমাদের জনগণের, আমি এই কিছুক্ষণ আগে প্রসিকিউটরদের সাথে কথা বলছিলাম এবং তাদের কাছে আমি একটা জিনিস ভালো দেখেছি, প্রসিকিউটরদের কাছে তারা একটা সুন্দর কথা আমাকে বলেছেন যে আমরা যেমন ভিকটিমের জন্য জাস্টিস চাই, অফকোর্স যে অ্যাকিউজ তার জন্য জাস্টিস চাই, জাস্টিসটা আমাদের এইটা। এবং তাদের কাছে যেটা আমি যারা এখন অভিযুক্ত হিসাবে যাবেন, অর্থাৎ এখনো অ্যাকিউজ মানে তাদের করা হচ্ছে, অ্যাকিউজদের কিন্তু এক ধরনের ভীতি কাজ করে। তারা অনেক মানুষকে মিডিয়ার সামনে এনেছেন, কিন্তু আমি রিভেঞ্জ হিসেবে ওদেরকে আবার মিডিয়ার সামনে মিডিয়া ট্রায়াল করা, এটা তাদের জন্য খুব প্যাথেটিক হয়ে যাবে। আমি মনে করি যে এটা একটা নতুন সূচনা হতে পারে বাংলাদেশের জন্য, যে এই ধরনের বিচার প্রক্রিয়া আনার জন্য নট নেসেসারিলি আপনাকে মিডিয়া হাইপ করতে হবে, মিডিয়াতে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে বিচারটাকে প্রভাবিত করবে। এতে করে আমাদের মনের মাঝে কিন্তু বারবার সেই 2013 সালের কথা মনে আসবে। যে এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আমরা দেখেছি যে অনেক সময় অভিযোগ এসেছে, মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। আমরা সেক্ষেত্রে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের কথাও আমরা 111 পিরিয়ডে যদি উল্লেখ করি, তখন যা হয়েছে এবং এর পরবর্তীতেও সেই মামলা নিয়ে যে ধরনের তথ্য বাইরে এসেছে। তো এটা তো মানে আপনার যখন বিচার হয় তখন সুষ্ঠু বিচার হলে শেষ পর্যন্ত নিষ্পত্তিটার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে যদি হয়, তখন কেউ যদি নিরপরাধ হয়ে থাকে তার সেই নিরপরাধ বিষয়ে প্রমাণ হবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু সাধারণ নাগরিকের চাইতে তাদের যে বাড়তি একটা প্রিভিলেজ তারা পাবে কিনা, সেই প্রশ্নটার মীমাংসা এখানে কি করে হবে? আমার কাছে মনে হয় কি যে ইনসাফটা এখানে প্রয়োজন, ইনসাফটা উভয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আপনি একজনকে একটা সাব জেল বানিয়ে রাখছেন, এটা দিয়ে ইনসাফ
বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই, বরঞ্চ যে মানুষটি আপনি জাস্ট আপনার আয়টা আপনি নিজেকে ওইখানে কল্পনা করে দেখেন, সে যদি ওইখানে থেকেও কোর্ট যদি তাকে সুষ্ঠু বিচার করতে পারে, বিচারটা হওয়া প্রয়োজন, তাকে তো আপনি অনেকে তো আমরা দেখেছি যে আপনারা মনে করছেন সে জেলে আছে, সে তো পিজির বেডে শুয়ে থাকছে, এরকম বহু মানুষকে আমরা দেখেছি, সম্রাটের মতো মানুষদেরকে। প্রশ্ন হচ্ছে আইসিটি কি তাদের গ্রেফতার হিসেবে গণ্য করছে কিনা, কারণ আইসিটি তো বলছে তাদেরকে আদালতে সোপর্দ করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। আইসিটি দেখবেন যে এইটাকে একটা এক্সাম্পল সেট করবে, কারণ এই বিচারটা কেবলমাত্র কিন্তু এই 26 জনের বিচার না, এইটা দিয়ে একটা বড় ধরনের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সমগ্র জাতির। কারণ একটা অপরাধ তো বাংলাদেশে গত 15 বছর হয়েছে, গুমের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, গুম যে হয়েছে, যেমন ধরেন কিছুক্ষণ আগে কথা বলছিলাম, ব্রিগেডিয়ার মানে মেজর জেনারেল ছিলেন জিয়াউল আহসান। জিয়াউল আহসান তো স্বীকার করেন যে তিনি কোনো অপরাধী করেননি, তিনি বলেন যে তিনি কোনো অপরাধী করেননি, কিন্তু আমরা যারা জানি যে উনি অপরাধের সাথে, উনি প্রকাশ্যে বলতেন যে মেরে ফেলছে, কি হয়েছে। এই মানুষগুলোকে তো আপনাকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় যদি আপনি না আনেন, দেশে পরবর্তী কোনো সরকারি আর আইনের শাসন কায়েম করতে পারবে না। এখন আর্মির উচিত এদেরকে যেমন আইনি সহায়তা দেওয়া যদি তারা মনে করে যে আইনে, একই সঙ্গে প্রসিকিউশনের উচিত মিডিয়া ট্রায়ালের বা মিডিয়া হাইপ তুলে গণজাগরণের মতো পরিস্থিতি সৃষ্টি না করে প্রকৃতপক্ষে গণমাধ্যমের মানে সুষ্ঠু রিপোর্টিং এর মাধ্যমে একটা ন্যায় বিচারকে নিশ্চিত করা। ওকে, ফিরছি আমি, কিন্তু ওই জায়গাটা একটু স্পষ্ট বুঝতে চাই আমি রোমিও আপনার কাছ থেকে, যে আপনি বলেন যে প্রসিকিউটরের সাথে আপনার কথা হয়েছে, তো প্রসিকিউটরের সাথে কথা বলার পরে কি মনে হয়েছে যে তারা গ্রেফতার হিসেবে গণ্য করছে এখন? না, আমি এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী না, কারণ আর্মি যখন বলেছে যে তাদের হেফাজতে আছে, এগুলো হচ্ছে খুবই ব্যুরোক্রেটিক, খুবই ছোট বিষয়। মানে এত বড় বিষয়টা দেখেন, এত বড় একটা আর্মির এতগুলো অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান তার কমিটমেন্ট, তিনি 5 তারিখে যে কমিটমেন্টটা দিয়েছিলেন, 1 বছর পরে এসে সেই কমিটমেন্টটা উনি রাখছেন এবং অফিসারদেরকে অ্যারেস্ট করেছেন। মেজর জেনারেলরা অ্যারেস্ট হয়ে জেলে প্রত্যেকদিন যাচ্ছেন। জেনারেল হাসানের মতো সবচাইতে প্রভাবশালী শেখ হাসিনার সময়কার অফিসার, আমাকে উনি নিজে বলতেন যে আপনারা কি করবেন আমরা দেখব। উনি আমাকে বলতেন, আমি যখন বলতাম যে আপনি হিউম্যান রাইটস ভায়োলেট করছেন, তখন উনি বলতেন আপনারা কি করতে পারবেন দেখবেন। ইউ সি, উনি কোর্টে আসছেন, ওনার বোন ওনাকে লিগাল সাপোর্ট দিচ্ছেন, সবকিছু রাষ্ট্র ব্যবস্থা করছে। আমরা চাই যে এই সুবিধাটা থেকেই উনিও জাস্টিস পাক, এবং যার সাথে ঘটনাটা ঘটেছে চৌধুরী আলমের সাথে ঘটনার সাথে উনি সরাসরি জড়িত। এই বিষয়টা আসবো যে অন্য মামলার যা কেসগুলো, মানে এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, যেমনটি স্যার উল্লেখ করলেন যে ইলিয়াস আলীর সাথে, সেগুলো কেন এখনো গুরুত্ব পায়নি, এটা কথা আপনার মন্তব্য শুনে আমি লাস্টে বুঝতে পারিনি। আমি যেটা বলতে চেয়েছি যে এই সেনা অফিসার মেজর জেনারেল কবির, যিনি আসলে আসেন, যিনি সেনা হেফাজতে নেই, আইনজীবীর সাথে দেখা করতে যাওয়ার পর তিনি আসলে অনুপস্থিত, হয়তো পলাতক আছেন, এই সেনা কর্মকর্তা কিন্তু শেখ হাসিনার সরকারের সময়ে তার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব তিনি ছিলেন। হ্যাঁ, এবং এই কর্মকর্তা এই সরকারের সময় তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তো আমি জানতে চাইছি যে এমন একটি পদে যিনি ছিলেন শেখ হাসিনার সময়, এই সরকারের সময়ও তাকে সুবিধা দেওয়া হয়েছে, এই সরকার কেন এই কাজটি করেছিল, এবং এই ব্যক্তি কিন্তু এখন নিখোঁজ হয়ে গেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই সরকারের সময় 5ই আগস্ট পরবর্তী সময় তাকে কমান্ড্যান্ট SINT হিসেবে বোধহয় অ্যাসাইন করা হয়েছিল, স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স SINT-র কমান্ড্যান্ট ছিলেন উনি সিলেটে, এবং সম্প্রতি তাকে তার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ে অর্পণ করা হয়। এবং এই ঘটনার একদিন আগে, অথবা এই অ্যারেস্ট আদেশ যেদিন আসে তার পরদিন উনি বোধহয় তার স্ত্রীর কাছে বলেন যে উনি একটু বাইরে যাচ্ছেন লয়ারের সাথে দেখা করতে, তারপরে তিনি উধাও হয়ে যান। তো এত সিনিয়র একজন কর্মকর্তা, ওনার মধ্যে তো এতটুকু বোধ থাকা উচিত ছিল যে যেন এভাবে না পালিয়ে গিয়ে উনি তার বাহিনীর প্রতি আরো অসম্মান বহন করে না আনেন। এবং তাকে ওইখানে দেওয়া উচিত ছিল কিনা সেটা অবশ্যই সামরিক কর্তৃপক্ষ
বিবেচনা নেওয়া উচিত, কারণ এরকম এরকম একজন ব্যক্তি যিনি এত ক্লোজলি ওখানে সার্ভ করেছেন। এছাড়াও আমরা জানি যে শেখ হাসিনার খুবই ক্লোজ একজন একজন ব্যক্তির ছেলেও প্রধান উপদেষ্টা সামরিক সচিব ছিলেন অনেকদিন পর্যন্ত, এখনো আছেন মনে হয়, সম্প্রতি পোস্টিং হয়ে গিয়েছেন আপনার, উনি প্রধান উপদেষ্টার কার্যালয়তে ছিলেন। তো এইগুলা কারা ডিসাইড করে, এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওনার যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ওনারও হয়তো জিনিসগুলা দেখা উচিত। সবই তো আর সবই যদি আপনি সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেন তাহলে তো আর হবে না। আপনি তো একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন, ওনাকে তো এগুলা দেখতে হবে। ওকে, একটি কনফিউশন আমরা দেখলাম যে আসলে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা যখন জারি হলো তখন এটা পৌঁছায়নি। আমরা শুনলাম যে প্রথমে 11 অক্টোবর একটা সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি জানান যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা এখনও তাদের হাতে পৌঁছায়নি। কিন্তু দ্য ডেল্টাগ্রাম বলে একটি পত্রিকায় সেখানে কিন্তু রিপোর্ট করছে তার আগেই এটি সার্ভ করা হয়েছিল। এই কনফিউশনটা কেন আসলে? হোয়াট ডু ইউ থিংক? তার আগে এটি সার্ভ করা হয়েছিল কয় তারিখে? 8 তারিখে? তো 9 তারিখের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, 9 তারিখ কি বার ছিল? 9 তারিখ কি বার ছিল? আচ্ছা, 11 তারিখে কনফারেন্স করা হয়েছে, 9 তারিখে এটা আমার ঠিক এখন দেখতে হবে। 9 তারিখে 9 তারিখে ছিল থার্সডে। সো আপনি যে 9 তারিখে একটা সরকারি ডাক রিসিভ করেন, যিনি রিসিভ করেছেন উনি একজন সার্জেন্ট, বোধহয় সার্জেন্ট পদবীর কেউ একজন রিসিভ করেছেন, এবং উনি 3টা চিঠি উনি একা রিসিভ করেছেন। তো শুক্রবার শনিবার দিন তো বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন কাজ করে না, দাপ্তরিক কাজকর্ম হয় না, সুতরাং সেটা আপনি পেতে পেতে হয়তো সানডে পর্যন্ত হবে, এবং সানডেতে ওনারা কখন পেয়েছেন সেটাও আপনাকে দেখতে হবে। আমরা তো আর জানি না যে ওদের কাছে কখন গিয়ে ডেলিভারি করা হয়েছে। রিসিভ করেছে একজন সার্জেন্ট দুপুরবেলা আপনার থার্সডেতে অফিস আওয়ারের পরে, সুতরাং ওইটা এই কারণেই হয়তো তারা পায়নি। এবং এই ধরনের দাবি করা যে এটা তারা পেয়েছে, মিথ্যা কথা বলছে, আপনার কাছে কি মনে হয় একজন মেজর জেনারেল পদের কর্মকর্তা পাবলিক অ্যাড্রেস করতেছেন, উনি এসে একটা মিথ্যা অথবা অসত্য তথ্য পাবলিকলি ভাবে বলবেন যে আমরা চিঠি পাইনি, যে এখানে চিঠি ডিসপ্যাচ করা হয়ে গেছে? না, এগুলো আসলে একদমই না। কিন্তু এই আলোচনাগুলো, কনফিউশনগুলো আছে, ছড়ানো হচ্ছে, কেউ কেউ বলছে সেই বিষয়টা নিয়ে। না, যারা ছড়াচ্ছে আমরা জানি এরা কারা করছে, কাদের পৃষ্ঠপোষকতায় করছে। রোমিও জানে এগুলা কারা করছে, কি উদ্দেশ্যে করছে। তো যারাই এগুলা করছে এদেরকে কিন্তু সবাই চেনে, সবাই না চেনে, অন্তত আমরা এদেরকে চিনি, যাদের এদেরকে চেনা দরকার তারা এদেরকে ভালো করে চেনে। কারা হঠাৎ করে এগুলা করা শুরু করেছে, সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কি এগুলা করছেন? উদ্দেশ্যটা কি তাহলে? হোয়াট ডু থিংক? উদ্দেশ্যটা হচ্ছে, তাহলে তো আমাকে এখন অনেক কথা বলতে হবে। যাই না, একটু গভীরেই যাই। আমার মনে হয় আগে রোমিও শেষ করে। আচ্ছা, আমি আসছি। ওকে, মুকিদুর রশিদ রোমিও, আসলে উদ্দেশ্য কি? মানে এই অস্থিরতা সৃষ্টির পেছনে মানে কি লাভ হবে, কার লাভ হবে? আগে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর তাদের অধিকাংশের ব্যাপারে আমার অত্যন্ত আত্মবিশ্বাস আছে, অধিকাংশের ব্যাপারে। বিশেষত তাজুল ইসলাম, তাজুল ভাইকে আমি দীর্ঘ বছর ধরে চিনি, ওনার ব্যাপারে আমার অনেক হাই হোপ আছে, এবং আমি বিশ্বাস করি যে যাদেরকে উনি হেফাজতে পাচ্ছেন, সেনা হেফাজতে, তাদের প্রতি তার টিম চেষ্টা করবে সর্বোচ্চ জাস্টিস এনশিওর করার। এটা আমি আমার একটা বিশ্বাস, এটা আমি ফ্যাকচুয়ালি বলতে পারছি না, যেটা শেষ হওয়ার পরে বলতে, এটা আমার বিশ্বাস। এবং এইটুকু দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচয়, কাজ দেখে আমি এটা বলছি। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে সহায়তা করছে, যে বিষয়টা অ্যাভয়েড করা যেত। যেমন ধরেন, যেদিন ব্রিফিং হয়েছে সেদিন আমরা দেখলাম ইউএনের একজন অফিসার এখানে, ঠিক আছে? আমরা জানি যে ইউনাইটেড নেশনস পুশ করেছে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের ইউএন করিডোরটাকে এনশোর করার জন্য। এবং গয়েন লুইস উনি চলে যাচ্ছেন খুব দ্রুত, তাদের একজন অফিসার এই প্রেস কনফারেন্সে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ইউএন বেজ ব্যাগড কোনো ট্রায়াল হচ্ছে কিনা? তাহলে ইউএনের অফিসার এখানে কি করছিলেন প্রেস কনফারেন্সে? আপনি দেখা করতে আসছেন, হুইচ ওয়াজ ফেয়ার, কিন্তু আমি ফ্রেমে দেখতে পাচ্ছি যে ওইখানে ইউএনের একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে আছেন। তাহলে কি এটা ইউএন ব্যাগড ট্রায়াল কিনা? সো আমাদের এটা একটা কনফিউশন ক্রিয়েট করে। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, যে সরকারের
সাথে সম্পৃক্ত মানুষ যারা, তারা বা ধরেন গুম কমিশন বা তারা হঠাৎ করে যে একটা বড় বাস তৈরি করলো, একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করলো যে হ্যাঁ এরা আসলে ক্রিমিনাল এবং এদের বিচার হবে, এদেরকে করতেই হবে। আমার কাছে মনে হয়েছে যে এতে করে ট্রাইব্যুনালকে কিছুটা হলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যেটা জাস্টিসের জন্য ঠিক না। আপনি সামাজিকভাবে যদি প্রভাব বিস্তার করতে চান, তাহলে আপনি কি ওই শাহবাগকে ইনজাস্টিসের একটা উদাহরণ বলতে পারবেন না। কারণ ওইটা তো শাহবাগ কিভাবে আমরা দেখেছি কি ভয়ঙ্করভাবে আমাদের চোখের সামনে ফ্যাসিবাদকে উত্থান দিতে বা ফ্যাসিবাদের উত্থান হতে সহায়তা করেছে। আমরা তো ভয়ে ট্রমার ভিতরে থাকি। আমরা দেখেছি যে হঠাৎ করে জামাতপন্থী রাজনৈতিক মানে সমর্থিত যারা আপ বাংলাদেশের মতো যারা খুবই প্রভাব, ফেসবুকে যাদের অনেক লোকজন আছে, তারা কিভাবে হঠাৎ করে এসে ইয়ে করা শুরু করলো, ওই মানে কি প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের হিউম্যান চেইন করা শুরু। এরকম আরো অনেক সংগঠনকে আমরা দেখেছি ফেসবুক বা প্রভাব। থার্ড যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে গুম কমিশন এই কাজগুলো তার কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে। সে ঠিক যেদিনই এই ওয়ারেন্টের বিষয়গুলো হচ্ছে সেই দিনই তারা ভিডিও দিয়ে মানে খুব গভর্নমেন্ট একটাকে প্রভাবিত করার চেষ্টা করলো। কি একটা তাদের একটা ভিডিও আপনি দেখেছেন, এবং ভিডিওটা যথেষ্ট কনসার্নিং কেন? ওনারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছেন বারবার। আমি এটা শুরু থেকে বলে আসছি যে মুসলমানরা বাংলাদেশে একটা আতঙ্কের ভিতরে আছে এবং মুসলমান হওয়ার কারণে তাদেরকে জঙ্গি বানায় সবাইকে এই অফিসারগুলো অ্যারেস্ট করেছে এবং মুসলমান খাতরে মেহে এরকম একটা ন্যারেটিভ এই গুম কমিশন তৈরি করার চেষ্টা করছে, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যতে। এই কেননা এরকম হিন্দু খাতরে মেহে এই বয়ান দিয়ে মোদি ক্ষমতায় এসেছিল 2014 সালে। আর আপনারা জানেন যে এই কমিশনের একজন আছেন যার পরিবার শিবির এবং জামাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেই মানুষটি যখন অতিরিক্ত ফেসবুকে লেখালেখি করে এই বয়ানগুলো তৈরি করেন, তার সাথে আরও বিদেশ থেকে পিএইচডি করতে আসা লোকজনকে নিয়ে অযাচিতভাবে হোক বা বিভিন্ন প্রভাবের মাধ্যমে এই লোকদেরকে দিয়ে গবেষণার কাজ করেন। তারপরে ইন্ট্রোগেশনের সময় অনির্ধারিত অফিসাররা মানে অনির্ধারিত ব্যক্তিরা ইন্ট্রোগেশনের সময় উপস্থিত থাকেন। তখন আমাদেরকে মনে হয় যে এটা প্রভাবিত করার জন্য একটা পক্ষ কাজ করে থাকতে পারে, যেটা ফেয়ার ট্রায়ালের জন্য খুবই খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভবিষ্যৎ রেফারেন্সে। আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু হোক। আমরা চাই কোনো অবস্থাতেই এদের বিচার হতেই হবে, সুষ্ঠু বিচার হতে হবে, এবং সেই বিচারটা হতে হবে চুলচিরা বিশ্লেষণের ভিত্তিতে, জাস্ট বয়ানের ভিত্তিতে না। কিন্তু সেই বয়ান তৈরি করতে গিয়ে যখন আমরা দেখি যে একটা রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোর ক্ষিপ্রতা, তখন আমাদেরকে এই প্রক্রিয়াটা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হওয়ার মতো এলিমেন্ট সামনে তুলে ধরে। ওকে, আমি একটু স্যারের কাছে শুনতে চাই যে বিচারের প্রসঙ্গ যখন আসছে, আপনি বলছেন যে এই আসলে গুম সংক্রান্ত অপরাধ আমরা দেখছি 2009-এর পর থেকেই ঘটে এসেছে। তো এর আগে যাদের গুম করা হয়েছিল তাদের বিচার কেন এখনো পর্যন্ত, তাদের এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না, সেই বিষয়টা আপনি বলছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি প্রধান প্রসিকিউটরের কাছ থেকে তথ্য জেনেছেন, সেই মর্মেই তিনি বলছেন যে আর কোনো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তাহলে আরও যারা অপরাধী আছে তাদের কি আসলে বিচারের আওতায় আনা হবে না, নাকি আসলে আপনিও মনে করেন যে আর কোনো অপরাধী নেই? এই কথাটি উনি কেন বলেছেন সেটার উত্তর তিনিই বলতে পারবেন, যে উনি এই প্রশ্নটি কেন বলেছেন। কারণ আমার জানা মতে এখন আর অনেকেই আছেন যারা এসবের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে এখনো আনা হয়নি এই আদালতে, তাদের এগেইনস্টে এখনো কোনো রকমের ওয়ারেন্ট ইস্যু করা হয়নি। তো আমার স্টেটমেন্ট আমি আগে যেটা বলেছিলাম, আমি সেটাই আবারও রিপিট করছি যে এই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত এবং এটা সিরিয়ালি আসা উচিত।
আপনাকে প্রায়োরিটাইজ করা উচিত যে যেহেতু যারা ভুক্তভোগী হয়েছে, যাদের পরিবার সদস্যকে গুম করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদেরও তো একটা রিমোর্স আছে, তাদেরও তো একটা পরিতাপ আছে। তারা তো চাচ্ছে যে তাদের সদস্যরা ফেরত আসুক, অথবা অন্তত জানুক যে তার ফাইনাল ডেস্টিনি কি ছিল, কি কি ঘটেছে তার সাথে করে। আপনি তো তাদেরকে কোনো ক্লোজার দিতে পারছেন না। সেই ক্লোজারটা কখন আমরা পাবো? অ্যাটলিস্ট সেই অ্যাসুরেন্সও তাদেরকে আমরা দিই। তো আমার মনে হয় এখানে এই বিচারের ক্ষেত্রে এই যে রোমিও একটু আগে যেটা বললেন, যে এখানে বেশ স্ট্রং একটা পলিটিক্যাল ফোর্স আছে এর পেছনে, উইচ ইজ ভেরি মাচ ট্রু। আমি একটা ছোট উদাহরণ দেই এখানে। একজন সাবেক সেনাপ্রধান গুম কমিশনের কাছে গিয়ে তার সাক্ষ্য দিয়েছেন। গুম কমিশনের রোমিও যেই ব্যক্তির কথা বলেন, উনি ছাড়াও একজন উপদেষ্টা আছেন। ওই উপদেষ্টার সাবেক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সাথে উনি ওনার পরিবারের অনেকে যুক্ত, ওই প্রতিষ্ঠানের একজন কর্মী আছেন এই গুম কমিশনে। আরো আছেন আমাদের সর্বজন নন্দিত লিটন ভাই, এবং এটার যিনি চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেবের একটা পাস্ট আছে। চেয়ারম্যান সাহেবের সাথেও বিশেষ একজন ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক আছে বলে আমরা জানি। তো যেটা হয়েছে, যে জেনারেল সাহেবের কথা বললাম, সাবেক সেনার প্রধান, উনি প্রতিনিয়ত এমন সব কথাবার্তা লিখে গেছেন যেটা সেই বিশেষ আনপ্রেসিডেন্টেড। ব্যক্তি কি একটু আমরা কি জানতে পারি কিনা এটা? আমি এখন সেটা বলতে আগ্রহী না। সেটা যারা জানার সেটা তারা জানেন। তো যেটা হয়েছে, ওই যে আপনার জেনারেল সাহেব যেটা করেছেন, উনি বহুত কিছু লেখা শুরু করলেন, বহুত ইতিহাস, বহুত কিছু উনি তুলে ধরলেন, এবং আমরা জানি যে এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসছে একটা বিশেষ চক্র। ওই যে বলেছিলাম আগে, ছোটন চক্র। ছোটন চক্র এখন কিন্তু এখনো বেশ ভালোভাবে সক্রিয়, এখন অত্যন্ত পরিকল্পিতভাবে তারা অপারেট করছে। তো তারা এই সমস্ত লেখা টেখা গুলা তৈরি করে দিয়ে জেনারেল সাহেবকে দিয়ে তারা এগুলা পোস্টার্স করাতো। জেনারেল সাহেব এগুলা ক্রস চেক করাতে তাদের সাহায্য নিতেন। তো তারপরে হলো কি, একদিন এই জেনারেল সাহেবকে গুম কমিশনে ইন্টারভিউতে বলা হতো। তো উনি তো গিয়ে ইন্টারভিউর মতো করে দিয়ে আসলেন, ওনার বয়ান দিয়ে আসলেন। এবং ইন্টারেস্টিংলি 2009 সাল থেকে কিন্তু বাংলাদেশে যে জেনারেলরা ছিলেন সামরিক বাহিনীর প্রধান, তাদের মধ্যে কিন্তু আর কেউ যাননি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। দুজন তো পলাতক বললো, আমি দেশে নাই। আপনার জেনারেল শফিয়া একজন, আর জেনারেল আজিজ, এই দুজন তো দেশে নাই, কিন্তু অন্তত আরো দুজন জেনারেল এখনো দেশে আছেন। তো এবং তাদের সময়ও কিন্তু গুম খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, আপনার মানুষ গুমের শিকার হয়েছে। তো তারা কেউ নাই, কিন্তু এই মাঝখান দিয়ে এই জেনারেল সাহেব, যিনি অত্যন্ত বেশ লম্ফঝম্ফ করছেন, এখনো করে চলেছেন, ওনার একটা ডিজায়ার আছে কোথাও একটা ভালো পদ পদবি পাওয়ার, উনি কেন এত ডেলিভারিটলি গেলেন? তাহলে উনি গেলে অন্যরা কেন গেল না? অন্যদেরকে তাহলে কেন ডাকা হলো না? সেটা কি একটু চিন্তা করা উচিত না? সেটা কি একটু আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত না? ওকে, সাধারণ মানুষ হয়তো কিছুটা তথ্য কিছু বুঝবে, দর্শকরা পুরোটা হয়তো বুঝবে না, কারণ কিছু বিষয় অস্পষ্ট থেকেই যাচ্ছে। আমি আসবো আর রোমিওর কাছে একটু জানতে চাই আমি বিষয় রোমিও, যে অনেক কিছু আমরা মানে অস্পষ্ট, রাইট? আমরা এই যে সরকারের ভেতরে সরকার, এই কথাটাও আমরা বলে আসছি। তো যেমনটা এখন শুনলাম যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। হোয়াট ডু ইউ থিঙ্ক আসলে কি হচ্ছে এখানে? এত সিরিয়াস হলে তাহলে আর কারো বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই কোনটা বলতে হচ্ছে, নাকি আসলে কোনো টানাপোড়েন থেকে এরকম বলতে হচ্ছে? আমার মনে হয় যে প্রেস সচিব যে কথাটা বোঝাতে চেষ্টা করেছেন, যে যেহেতু একটা মানে গুজব ছড়ানো হচ্ছিল যে অমুককে, যেমন ধরেন আপনি জানেন কি না যে পুলিশ অফিসাররা 5 আগস্টের পরে যারা একটু বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সাথে ছোটোখাটো জড়িত, তাদেরকে এক্সটোর্ট করার জন্য কিন্তু একটা গ্রুপ রেডি হয়ে গেছিল। তারা বিভিন্ন জায়গায় যে তাদেরকেও মানে এক্সটোর্ট করছে। সো এরকম যাতে একটা প্রেক্ষাপট না তৈরি হয়, যাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়, কারণ এটা ডিসিপ্লিন ফোর্স, এবং এই ফোর্সের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা, কারণ বাংলাদেশ খুবই ক্রিটিক্যাল জাংচারে আছে। এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার একটা খুব স্ট্রং নেইবার আছে, যে নেইবার বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে খুব একটা পপুলার না। এবং আর একটা বড় 2টা সমস্যা আমার কাছে রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমার তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের সঙ্গে যদি আমার চায়নার প্রজেক্ট হয়, সেটা আমার নেইবার ইন্ডিয়া কখনোই পছন্দ করবে না।
চায়না বাদে যে কারোর সাথে সম্পর্ক হয়তো তারা অ্যাকসেপ্ট করবে, সেটা আমাদের জন্য একটা বড় কনসার্ন। এবং সেখানে আপনি দেখেন সেই চায়নাতে সেনাপ্রধান সম্প্রতি ভিজিট করে এসেছেন, ফলে চায়নার বিরুদ্ধে যে বড় আন্তর্জাতিক দেশ, মানে যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমেরিকার মতো যে প্রভাবশালী দেশগুলো, তাদের তো একটা কনসার্ন আছেই। সেই একই সময় আবার ধরেন আপনার রয়েছে এই করিডোর ইস্যুটা রয়েছে, করিডোর ইস্যুটা আনরিজলভড, এবং করিডোর ইস্যুর জন্য একজন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের একটা অ্যাসাইনমেন্ট বলতে পারেন এটা ছিল, যেটা আপনারা জানেন যে তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি এটা মুখ ফসকে হোক আর ডেলিভারেটলি হোক, উনি যখন এটা জানিয়ে দিলেন মিডিয়াতে, এরপরে কিন্তু একটা ক্লাইমেট আমাদের এখানে হয়েছে।